সুভাষচন্দ্র বোস আমাদের নেতাজির এটাই ছিল শেষ ছবি তার এলগিন রোডের বাড়িতে। ছবিটি তুলেছিলেন আনন্দবাজার পত্রিকার চিফ ফটোগ্রাফার বীরেন্দ্রনাথ সিনহা। আমরা শুনে নেব তার ছেলের কাছ থেকে সেই ছবি তোলার গল্প, তার সঙ্গে আরও কিছু টুকরো ইতিহাস যা সেই সময় ফটোগ্রাফাররা তুলেছিলেন মূলত প্লেট ক্যামেরা দিয়ে। আমারই বাবা হচ্ছেন শ্রী বীরেন্দ্রনাথ সিংহ। বাবা সম্বন্ধে আর কি বলবো, বাবাকে তো অনেকেই চিনতেন, অনেকেই জানেন। হ্যাঁ, এবং বাবা ছিলেন আনন্দবাজার পত্রিকার প্রথম স্টাফ ফটোগ্রাফার। বাবার হাতে প্রথম আনন্দবাজার পত্রিকার ফটো ডিপার্টমেন্টের শুরু। এই ক্যামেরাটা এটা ট্যাক্সের ক্যামেরা যাই চাই লেন্স। আচ্ছা, এবং এই ক্যামেরাটাই বাবার পার্সোনাল ক্যামেরা ছিল। যখন বিহার ভূমিকম্পে বাবা যান কভার করতে, তখন এই ক্যামেরাটা নিয়েই বাবা ছবি তুলতে। যতদূর আমার মনে পড়ছে, এই ঘটনাটা বোধহয় ভূমিকম্পটা হয়েছিল বোধহয় জানুয়ারি মাসে। একজন সন্ন্যাসী ছিলেন গণেন মহারাজ বলে, তার সঙ্গে তখন যিনি আনন্দবাজারের কর্ণধার ছিলেন প্রফুল্ল কুমার সরকার ও সুরেশচন্দ্র মজুমদার, এদের সঙ্গেও যেমন তিনি মানে গভীরভাবে পরিচিত ছিলেন, আমাদের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন। তখন আমরা থাকতাম বাগবাজারে, বোসপাড়া লেনে। বাবাটা বোসপাড়া লেনে থাকতেন, উনি থাকতেন রাজবল্লভ পাড়ায়। এই পরিচয় সূত্রে যখন আনন্দবাজার ঠিক করলো যে একজন রিপোর্টার পাঠাবেন, তার নাম ছিল মনীন্দ্র ভট্টাচার্য, উনি এসে তখন আনন্দবাজার বললো যে আমার একজন ফটোগ্রাফার পাঠাবো আমি। উনি যেহেতু বাবাকে জানতেন, আমাদের পারিবারিক পরিচয়, উনি বাবাকে বললেন যে তুমি চলে যাও। তো বাবা তখন ওই মনীন্দ্রবাবুর সঙ্গে চলে যান। মনীন্দ্রবাবুর সঙ্গে ওখানে চলে যান এবং ছবি টবি সমস্ত তোলেন। তার আগে তো আনন্দবাজারের নিজস্ব কোনো ফটোগ্রাফার ছিল না। বেঙ্গল ফটোটাইপ থেকে লোক যেত ফ্রেশ ফিল্ম প্যাক নিয়ে, আর বাবার ওটা নিয়ে আসতেন। এটা বাবার কাছে আমি যা শুনেছি। তারপর এটা প্রসেস হতো। এরকম দীর্ঘদিন বাবা ওখানে থাকার পর যখন ফিরে এলেন, ছবিগুলো বাবার যেগুলো কাগজে বেরিয়েছিল ওনাদের কর্তৃপক্ষকে খুব পছন্দ হয়েছিল। তারপর তোমার যেটা হলো সেটা হচ্ছে যে এপ্রিল মাসে ওনারা বাবাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি এখানে আমাদের স্টাফ ফটোগ্রাফার হিসেবে যোগ দাও। বাবা তখন সেই প্রথম আনন্দবাজার স্টাফ ফটোগ্রাফার যোগ দিলেন। বাবা হচ্ছে আনন্দবাজার প্রথম স্টাফ ফটোগ্রাফার। তখন আনন্দবাজার বাঙালি ফটোগ্রাফার। এরপর আনন্দবাজারে তোমার যে ফটোগ্রাফার যোগ দিলেন যখন, তারপরে আনন্দবাজার থেকে সেই ক্যামেরা প্রোভাইড করলো। আনন্দবাজার কিন্তু ক্যামেরা প্রোভাইড করলো 1934 সালে এপ্রিল মাসে। তখন তোমরা জানো যে কেন যে এই যে বাবার সঙ্গে যে সুভাষবাবুর বাড়ির একটা পারিবারিক মানে ওদের পরিবারের সঙ্গে বাবা ঘনিষ্ঠ ছিলেন, এর কারণ একটা অন্য ছিল। সেটা হচ্ছে প্রথম কথা, বাবা একমাত্র ফটোগ্রাফার। আচ্ছা, যখন নেতাজি মানে তখন তো নেতাজি হন সুভাষচন্দ্র বসু, এই সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট হলেন। তুমি বোধহয় জানো, সেই সময় বোধহয় যতদূর সম্ভব গান্ধীজির যিনি ক্যান্ডিডেট ছিলেন তারপরে পট্টবী সীতারামাইয়া এরকম বোধহয়, যাই হোক এটা যিনি ছিলেন তিনি হেরে গেছেন সুভাষবাবু। এবার দ্বিতীয়বার যখন সুভাষবাবু আবার হন, তোমার কি বলে ওই কংগ্রেস তখন রাষ্ট্রপতি বলতো হন, তখন ওই কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন নিয়ে ওনার সঙ্গে গান্ধীজির সঙ্গে সুভাষবাবুর একটা মতবিরোধ হয়। সেই মতবিরোধের ফলে সুভাষবাবু তখন ছেড়ে দেন কংগ্রেস, সেই ছেড়ে দিলেন। কিন্তু ওই যে বাঙালি অস্মিতা বলে একটা কথা আছে না, তখন থেকে আনন্দবাজার কিন্তু তখন আনন্দবাজার আমাদের ইংরেজি কাগজ ছিল হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, সেটা তুমি জানো নিশ্চয়ই। এই গোষ্ঠী আমাদের আনন্দবাজার পত্রিকা তখন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই সব কিছু বলতে পারে। গান্ধীজিকে কিন্তু কখনো অসম্মান করেনি, কিন্তু একটু সুভাষচন্দ্র বসুর দিকে ঝুঁকে পড়েছে, যেহেতু বাঙালি এবং বাঙালি অস্মিতা। তখন থেকে যা কাজ হতো তখন নেতা সুভাষচন্দ্র বসুর বাড়িতে যাবতীয় যা বাবাই কভার করতেন। আর তো কেউ নেই, বাবা তো একা, তখন তো বাবা একা। কিন্তু অফিসের থেকে কি ক্যামেরা দিয়েছিল সেটা কিন্তু আমার জানা নেই। হ্যাঁ, সেটা আমার জানাই বা আমি কখনো জিজ্ঞেস করিনি বাবার কাছে কি ক্যামেরা দিয়েছিল। তবে আমার মনে হয় সেই সময় যে ক্যামেরাগুলো ব্যবহার হতো সেটা একটা ছিল স্পিডগ্রাফি, একটা ছিল লেনভ, আর আমি বিশ্বরঞ্জন রক্ষিতের মুখে শুনেছিলাম আর একটা ক্যামেরা হচ্ছে ভিএন। আমি সে ক্যামেরা কখনো দেখিনি, আমাদের অফিসে নাকি রাখা ছিল ভিএন বলে একটা ক্যামেরা ছিল। কিন্তু
সাধারণত যখন সব প্রেস ফটোগ্রাফাররাই কিন্তু ওই হয় স্পিডগ্রাফি না লিনপ ব্যবহার করতো। ওটা হলো সুভাষবাবু জেল থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে স্বাভাবিকভাবে যেহেতু তখন আমরা সুভাষবাবুর খুব আমাদের করছি, সেই খবরটা আনন্দ পত্রিকায় আসে। বাবাকে ডেকে অফিস থেকে বললো যে সুভাষবাবু বাড়ি চলে যাও, সুভাষবাবু এসে গেছেন। তখন সুভাষবাবু বাবা যেতেই সুভাষবাবু দেখে বলছেন, কী ব্যাপার তুমি? তো যে শুনলো আপনি ছাড়া পেয়েছেন, আমি একটা ছবি তুলবো। তা মাতার কাছে মা বসেছিলেন, আমি বাবার কাছে যেটুকু শুনেছি। তো শুনে হচ্ছে দাঁড়াও একটু দাঁড়াও, গভর্নর আসছেন। তো গভর্নরকে তুমি ওই এই বইটা পেয়ে যাবে, কি বলে বোধহয় সিদ্দিকি না কে ছিলেন, যাই হোক গভর্নর এলেন। আর একজন বোধ হয় অমিয় বসু বোধ হয় ওনার দাদা ছিলেন, ওনার বোধ হয় দাদা ছিলেন। এই দুজন এলেন, তখন বাবা ছবি তুললেন। বাবা ছবি তুলে বাবা বেরিয়ে চলে এসছেন। তারপর নাকি অন্যান্য কাগজের ফটোগ্রাফার রিপোর্টাররা খবর পেয়ে গেছেন, কিন্তু উনি কাউকে আর বাড়িতে অ্যালাউ করেননি। এবং ওটাই ভারতবর্ষের সুভাষচন্দ্র বসুর লাস্ট ছবি, ওর পর আর কোনো ছবি হয়নি। তারপর তিনি কদিনের মধ্যে তিনি চলে গেছিলেন, দেশ ছেড়ে চলে গেছিলেন। কাজেই ওটা আর তোমার হয়নি, মানে তার ওইটাই শেষ ছবি। এবং সেদিন ওই একমাত্র বাবাই ওই সুযোগটা পেয়েছিলেন। নোয়াখালীতে বাবা গান্ধীজির সঙ্গে প্রচুর কভারেজ করেছেন। গান্ধীজির একটা নিয়ম ছিল যে উনি যখন প্রেয়ারে বসবেন তখন কোনো ছবি তোলা যাবে না, কোনো ছবি তোলা যাবে না। তা বাবাকে ধরে নিয়ে গিয়ে বাবাকে গান্ধীজি নকশাবাবু বলতেন, পরিচয় নকশাবাবু বলতেন। এবং গান্ধীজি বাবাকে বলতেন তুমি ছবি তুলবে, এখানে বসো আমার পাশে, রামধুন গাও। বাবাকে ধরে নিয়ে গিয়ে বলছি রামধুন গাও। দেখো তখন তো সব এরকমই ছিল। তো এইগুলো করে এই ধরনের গান্ধীজির মুভমেন্ট, নেতাজির যে কোনো হয়েছে, বাবা সমস্ত এগুলো কভার করেছে। বা কলকাতা শহর জুড়ে যেসব মুভমেন্টগুলো হয়েছে সেগুলো বাবা কভার করতেন। বাবা দিল্লিতে গেছিলেন, মানে 15ই আগস্ট বাবা দিল্লিতে ছিলেন। কিন্তু ওরা যে পাস দিয়েছিল পার্লামেন্টের ভেতর যে অনুষ্ঠান আর বাইরের অনুষ্ঠানে, বাবা কিন্তু ভেতরের অনুষ্ঠানে পাস পায়নি। ওরা লিমিটেড সরকারি ফটোগ্রাফার দিয়ে আর বোধহয় একজন দুজনকে দিয়েছিল, বাকি সব বাইরে। তো বাবার বাইরে অনেকগুলো ছবি আছে, সে পার্লামেন্টের ছাদে, সে পার্লামেন্টে ঘিরে, সে মানে কাতারে কাতারে লোক, নেহেরু ওপরে সেই দাঁড়িয়ে।